আমি একজন কবি। ঘোষণা করেছি যে কবিতা শুধু মানুষের সত্য অস্তিত্বের প্রকাশ। কবিতা শুধু সত্যের গান, তাকে জাগিয়ে তোলা, যে দৈত্য দিবা রাত্রি পাপ সৃষ্টি করে যাচ্ছে তার বিরুদ্ধে। কবির কণ্ঠই একমাত্র পৃথিবীকে মুক্ত করতে পারে। সেই উষাকে ভেদ করে জেগে ওঠার প্রথম শিখর। সেই পাহাড়েই ধ্বনিত হয় সময়ের সঙ্গীত। তার হৃদয়ই প্রথম ছিন্ন ভিন্ন হয় যে কোনো যুদ্ধে। প্রথম সারিতে তার স্থান কখনোই অস্বীকার করা যাবে না। স্বপ্নদ্রষ্টা মানুষের সঙ্গে তার আত্মীয়তা তাকে সেই স্থান দিয়েছে। একজন কবি সবসময়ই সেই মানুষের সঙ্গী যারা যুদ্ধের সময় নির্ভীকভাবে ঝাঁপ দেয়। কবি মৃত্যু রোধকারী জনতার প্রতিনিধি। আকস্মিক রাত্রে যখন সব কিছুই বিস্তৃত, যখন কোথাও কোনো স্বাধীনতা নেই, কোনো জীবিত কবি নেই, তখন বাতাস না থাকায় পাখিরা ওড়ে না, আমি একজন কবি। ঘোষণা করছি আমার ক্রোধ, যখন শাসানি আসে স্বাধীনতার প্রতি, আমাদের উষ্ণকারী সূর্যের প্রতি। পৃথিবী ঠান্ডা হয়ে এলেও কবিও উত্তাপহীন হয়ে যায়। পৃথিবীতে তখন হৃদয় নেই, সুবিচার নেই। আমি একজন কবি। আমি ঘোষণা করছি আজকের দিনে কর্কশ পথে একজন কবিকেই মানুষ তার ভাই বলে চিনবে। আমি একজন কবি ঘোষণা করছি যে একজন কবি সত্যিকারের মানুষ, যদিও কখনো কখনো সে আমাদের বোঝাতে চায় যে সে দেবতা। সুলেমান দে লা সিলভা বুলেট। যে বুলেট আমাকে হত্যা করবে সেই বুলেটেরও প্রাণ থাকবে। এই বুলেটের আত্মা হবে একটি গোলাপের মতো, যদি ফুল গান গাইতে পারে, অথবা সে হবে হলদে মুক্তার সৌরভ, যদি রত্নেরও সৌরভ থাকে, অথবা সে হবে সঙ্গীতের শরীরের ত্বক, যদি আমাদের হাত দিয়ে নগ্ন সঙ্গীতকে স্পর্শ করা সম্ভব হতো। যদি সেই বুলেটটি এসে আমার মাথায় আঘাত করে, তবে সে বলবে আমি দেখেছিলাম তোমার ভাবনা কত গভীর। যদি সে ঢুকে যায় আমার হৃৎপিণ্ডে, তবে সে বলবে আমি শুধু তোমাকে দেখাতে চাই আমি তোমাকে কতখানি ভালোবাসি। রুশ কবিতা প্রতীক্ষিত ক্রান্তিকাল। 1917 সালের বিপ্লব রাশিয়ার জীবনযাত্রা, ইতিহাস সবকিছু অকস্মাৎ বদলে দেয়। সাহিত্যের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে ধারণারও পরিবর্তন শুরু হয়। কিন্তু বিপ্লব পরিকল্পনার অনেক আগে থেকেই রাশিয়ার সাহিত্যে একটা আমূল পালাবদল প্রতীক্ষিত ছিল। গত শতাব্দীর প্রথম খণ্ডেই রুশ কবিতার স্বর্ণযুগের অভ্যুদয় ও অবসান। এই স্বর্ণযুগের সম্রাট ছিলেন পুশকিন, আলেকজান্ডার পুশকিন। এছাড়া প্রায় কাছাকাছি প্রতিভাধর কবি জুগনস্কি এবং ব্যাটিয়াস্কোভ। পুশকিন একই সঙ্গে সাম্রাজ্য ও স্বাধীনতার কবি। তিনি রাশিয়ার লোকসঙ্গীত, পল্লীগাথার সঙ্গে মিশিয়েছিলেন সমগ্র ইউরোপীয় ঐতিহ্য, সেই ঐতিহ্যের শ্রেষ্ঠ ফলকু। রাজনৈতিক কবিতা রচনার জন্য তিনি নির্বাসিত হয়েছিলেন। সেই নির্বাসন তার ক্ষেত্রে সুফলা হয়েছিল। নির্বাসনকালে লেখা তার দীর্ঘ কবিতাগুলিতে রোমান্টিসিজম, সৌন্দর্যের বন্দনা এবং বাস্তবতার অপূর্ব সমাহার দেখা গিয়েছিল। 1837 সালে পুশকিনের মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে রুশ কবিতার স্বর্ণযুগের অবসান হলো বলা যায়। পুশকিনের সময় আর একজন বিপ্লবী তরুণ লেরমেন্টাভ কবিতায় বিদ্রোহ আনার চেষ্টা করেছিলেন ঠিকই। বাসনার তীব্রতা এবং অহংকৃত নৈসঙ্গ ফুটে উঠেছিল লেরমেন্টাভের কবিতায়, কিন্তু মাত্র 27 বছর বয়সে তার মৃত্যুর অকস্মাৎ এই বিপ্লবে ছেদ এনে দেয়। পুশকিন কবিতার সঙ্গে সঙ্গে চমৎকার গদ্য কাহিনী লিখেছেন। তখনকার রাশিয়ার এই কিশোর গদ্যক্রমে অতিকায় দানবের রূপ নিয়ে জেগে ওঠে। কবিতাকে দমন করে গদ্যের এমন প্রভুত্ব গত শতাব্দীতে পৃথিবীতে আর কোথাও দেখা যায়নি। 1840-এর পর অনেকেই ধারণা হয়েছিল যে রাশিয়ায় কবিতার দিন শেষ হয়ে গেছে।
পুশকিন এবং গোগলের গদ্য রচনা অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী 2-3 দশকে আস্তে আস্তে দেখা দিলেন ডস্টয়েভস্কি, তুর্গেনেভ, গর্চনভ, টলস্টয়। আর তখন কবিতা কে পড়ে? তখন কবিতা পড়ার লোক যত, তার চেয়ে গদ্য পড়ার লোক বেশি হয়। এদের রচনায় সামাজিক বাস্তবতা এমন মর্মভেদী এবং সত্য হয়ে দেখা দেয় যে তখন বহু সমালোচক কবিতার বিরুদ্ধে অস্ত্র তুলে ধরে বলেছিলেন যে যেসব কবিতা লেখার কোনোই মানে হয় না, যার সঙ্গে সামাজিক বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এমনকি একজন সমালোচক একসময় বলেছিলেন একজোড়া জুতোর দামের চেয়েও শেক্সপিয়রের রচনাবলী কম মূল্যবান। টলস্টয় লিখেছিলেন শেক্সপিয়রের রচনা শুধু মাতাল, বেশ্যা আর খুনোখুনিতে ভর্তি, ওর মধ্যে কোনো সাহিত্য নেই। ফলে এই সময় কবিতা খানিকটা মুখ চড়া হয়ে পড়ে। সমাজের অনুশাসন মেনে কিংবা নিছক দেশের উপকার করার জন্য কবিরা কখনো কলম ধরতে চাননি, কখনো হৃদয় খুলে বেদনা জাগাতে রাজি হননি। ফলে রাশিয়ায় সেই সময় কবিতা নিষ্প্রভ হয়ে গদ্যের উদ্ভাসিত জ্যোতি প্রত্যক্ষ হয়। তারপর সিম্বলিস্টরা এসে এই প্রায়ান্ধাকারের অবসান ঘটায়। গদ্যের এই জয় জয়কারের যুগে মাত্র দুজন বড় কবির দেখা পাওয়া যায়। এই দুজন দু দলের প্রতিনিধি, একদল সমাজতন্ত্রবাদীদের, অপর দলের তখনও বিশ্বাস আর্ট ফর আর্টস সেক। এই দ্বিতীয় দল তখন কোণঠাসা, কিছুটা ধিকৃত। এদের মধ্যে প্রধান আফান্সি ফেট মধুর ললিত ভাষায় প্রকৃতি প্রেমের ও বিষাদের কবিতা লিখে কিছু লোকের মন জয় করেছিলেন। তবু ফেটকে অবশ্য বিপ্লবের বহু আগেই রিঅ্যাকশনারি আখ্যা পেতে হয়েছিল। প্রথম দলের প্রধান কবি নেক্রাসভ প্রভূত জনপ্রিয়তা পেয়েছিলেন তখনকার গদ্য বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে। নেক্রাসভের দৃঢ় বিশ্বাস ছিল দেশের দুঃখ দুর্দশা, বেদনা, সামাজিক অপব্যবহার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যই কবিতা রচনা করা উচিত। অনুগামীদের তিনি ধমকে বলেছিলেন, তোমাকে কবি না হলেও চলবে, কিন্তু তোমাকে দেশের খাঁটি নাগরিক হতেই হবে। রাশিয়ার কবিতার জগতে এরকম বিশৃঙ্খলা চলেছিল গত শতাব্দীর শেষ দশক পর্যন্ত। 1917 সমাজতান্ত্রিক বিপ্লবের পর সাহিত্যকে সমাজ বাস্তববাদী হতেই হবে এমন দাবি ওঠে। দেখা যাচ্ছে সেটা আকস্মিক বা ঠিক জোর করা নয়, এরকম প্রত্যাশা রাশিয়ায় গত শতাব্দীর মধ্যভাগেই জেগেছিল এবং শুরু হয়েছিল। সে চেষ্টা অবশ্য ধারাবাহিক হয়নি। বাস্তবতা ও আদর্শের চিৎকারে পুরোপুরি হাঁপিয়ে ওঠার পর 1890 সালে আবার কবিতায় আধুনিক আন্দোলন শুরু হয়। একজন কবি বাস্তবতার বাড়াবাড়ি অগ্রাহ্য করে ফিরতে চাইলেন গহন হৃদয়ের গহনে। সামাজিকের বদলে ব্যক্তিগত দুঃখবোধ, অতীন্দ্রিয় অনুসন্ধান, রহস্যের বন্দনা ইত্যাদি প্রবেশ করল কবিতায়। ফাঁ দ্য শিকয়েল অর্থাৎ শতাব্দীর শেষের কবিতায় যে চরিত্র লক্ষণ প্রকাশ পেয়েছিল ফরাসি কবিতায়, রাশিয়াতেও তার প্রভাব দেখা গেল। এই আধুনিক আন্দোলনের নাম দেওয়া হয়েছে সিম্বলিজম। বহু শক্তিমান কবির অভ্যুদয় হলো। সমালোচকরা এই পর্বের নাম দিয়েছেন রুশ কবিতার দ্বিতীয় স্বর্ণযুগ। কিন্তু প্রথম স্বর্ণযুগের পুশকিন কিংবা লেরম্যান্টাফের তুল্য মহান শক্তিধর কবি এদের মধ্যে একজনও ছিলেন না বলে একে রূপলি যুগই বলা ভালো। রুশ বিপ্লবের আগে পর্যন্ত এই কবিরাই প্রধান স্থান অধিকার করেছিলেন। সিম্বলিস্ট আন্দোলনের প্রথম দলের কবিরা ভাষার তীক্ষ্ণতা, শব্দঝঙ্কার, ছন্দ বৈশিষ্ট্যাবলী নিয়েও বেশি কারিগরি দেখিয়েছেন। এদের পরবর্তী কবির দলই প্রকৃত অর্থে সিম্বলিস্ট। এদের মধ্যে সকলকে ছাড়িয়ে উঁচুতে উঠে আসেন আলেকসান্ডার ব্লক। বিংশ শতাব্দীর প্রকৃত রুশ কবিতায় তিনি প্রথম স্তম্ভ। নামহীন একটি কবিতা। তুষার গধূলিতে একটি কালো কাক, রৌদ্রে পীত কাঁধে কৃষ্ণ মখমল, একটি সুরময় কণ্ঠে মৃদু গান আমাকে শোনালো সে দক্ষিণাঞ্চলের রাত্রির গান। হৃদয় লঘু এলো কামনা বাধাহীন, সাগর যেন আজ জানালো সংকেত। অতল পাতালের থেকে অনন্তে কীটেরা উড়ে যায় সঘন শ্বাস ফেলে। বরফ মেশা হাওয়া তোমার নিঃশ্বাস, আমার নেশাখোর ওষ্ঠাধর ভ্যালেন্টিনা, তুমি স্বপ্ন তারা, তোমার দেয়ালেরা কেমনই গান গায়। ভীষণ এ পৃথিবী, বড়ই ছোট এই বুকের তুলনায়। তোমার চুম্বনের প্রলাপ জড়ানো জিপসি গানে গানে অন্ধকার ফাঁদ, আকাশে উল্কারা সবেগে উড়ে যায়।